মধ্যরাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা, অপরাধীদের কারাগারে পাঠাতে আলটিমেটাম। বিশ্বজুড়ে ইউনূস বিরোধী প্রচারণায় লিপ্ত ভারত, অভিযোগ প্রেস সচিবের। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন রিজভী। পুলিশ বাহিনী সংস্কারে 13 সুপারিশ সহ 6 কমিশনের প্রতিবেদন প্রকাশ। এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, জানালেন আইন উপদেষ্টা। এবং আগে গণহত্যার বিচার, পরে নির্বাচন, বললেন জামায়াত আমির। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচারকে রুখে দেওয়ার প্রত্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। শুক্রবার গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আজ এক প্রেস ব্রিফিংয়ে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। এদিকে শুক্রবার রাতের রেশ কাটতে না কাটতেই গাজীপুরের সন্ত্রাসীদের গুলিতে জখম হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হামলাকারীদের কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের কথা জানিয়েছেন সংগঠনের সমন্বয়ক সার্জিস আলম। ওদিকে শুক্রবার রাতের ঘটনায় 16 জনকে গ্রেপ্তার ও গাজীপুর সদর থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আফরিন পপির ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার রেশ কাটতে না কাটতেই গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে 2 যুবক মোটরসাইকেলে এসে সংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বের নামে এক কর্মী আহত হয়েছে। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবারের ঘটনার প্রতিবাদে গাজীপুর রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, খুনি হাসিনার দালালদের দেশের মাটিতে কোনো জায়গা হবে না। এদিকে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান। ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাত্র অভিযান হবে। দায়িত্বে অবহেলার কারণে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে বরখাস্ত করার কথাও জানান তিনি। আমি আপনাদেরকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আফরিন পপি, মোহনা সংবাদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও 3 পুলিশ সুপারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকেও আটক করে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসানাতকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশ্ব পরিমণ্ডলে প্রফেসর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভারত $1 মিলিয়ন খরচ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে গুম ও চোরতন্ত্রের জননী বলে উল্লেখ করেন তিনি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে প্রতিবিপ্লব উকি মারছে, পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এই বিপ্লবের সাথে সম্পৃক্ত
আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। শেখ হাসিনাকে গুম ও চোরতন্ত্রের জননী উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রফেসর ইউনূসকে হেয় করতে $1 মিলিয়ন খরচ করছে ভারত। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে। তিনি আরো বলেন, তথ্য উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে 2 বছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে। 15টা বছর ধরে তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের ন্যারেটিভ টিকিয়ে রাখা জরুরি বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুরো বাংলাদেশের থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার। শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব তা সরকারই বিবেচনা করবে। অন্তর্বর্তী সরকার সহনশীল বলেই আওয়ামী লীগ এখনও কর্মসূচি ঘোষণা করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। অন্তর্বর্তী সরকারের গঠন করা 6 সংস্কার কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়। মন্ত্রণালয় কমিয়ে সমপ্রকৃতির 5টি স্বল্পমেয়াদী গুচ্ছ বিভক্ত করা সহ বিভিন্ন সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এমন নানা প্রস্তাবনা সামনে এনেছে অন্যান্য কমিশনগুলো। এ নিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব সেগুলো সরকার দেখবে, কিন্তু বিগ ইস্যুতে রাজনৈতিক দলের মতামত নিতে হবে। আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। আশু করণীয় যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি প্রসঙ্গে বলেন, তাদেরও চাওয়ার অধিকার আছে, তবে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার। রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। সরকারি সহনশীলতা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই আওয়ামী লীগ এখনো কর্মসূচি দিতে পারছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রস্তাবের বিষয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান আসিফ নজরুল। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্লারিটি নাই। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণহত্যার বিচার আগে করতে হবে, তারপর নির্বাচন সহ অন্য কিছু, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চায়, জীবন দিয়ে হলেও এদের রুখে দেবে বাংলাদেশের মানুষ। শনিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। ছাত্র জনতার সাথে সেদিন ভূমিকা পালন করেছিল বলে আওয়ামী লীগ সকলের মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করেছিল। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবসময় বক্তব্য রাখেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরে স্বৈরাচারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। এদিকে দীর্ঘ 16 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হলো জামায়াতের সমাবেশ। জেলার সরকারি কলেজ মাঠে স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। জামায়াত ইসলামী বাংলাদেশের গণমানুষের
প্রিয় সংগঠন, হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নেই, ধনী দরিদ্র ভেদাভেদ নেই। দুঃশাসন যতদিন থাকবে ততদিন যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জামায়াত ইসলামের আমির বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে বৈষম্য দূর করা হবে। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। স্বাধীনতার 54 বছরের কোথাও জামায়াত ইসলামের কর্মীরা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর অন্যায় করেনি বলে জানান জামায়াত আমির। সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার 54 বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই 4টা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য করে। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা। তারুণ্যের শক্তিতে ভর করে 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ গঠন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। উপদেষ্টা বলেন, তরুণ সমাজই পথ দেখিয়েছে কিভাবে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশ আর কখনো তার আগের জায়গায় ফেরত যাবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আপনারা তৈরি করে দেবেন বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে। বাংলাদেশ আর কখনোই আগের জায়গায় যাবে না। এই বাংলাদেশকে তৈরি করার জন্য যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে আত্মবিসর্জন, তার ভিত্তিতে নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের বাংলাদেশের রাষ্ট্রপতি প্রদত্ত ক্ষমতা বলে আমার উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে এই অনুষ্ঠানে এসে উদ্বোধনের আমি ঘোষণা করছি। সব বিষয়ে সংস্কার করা অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়, তবে কিছু বিষয়ে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক। শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক নাগরিক সংলাপে একথা বলেন তিনি। নাগরিক সংলাপে সহযোগিতা দিয়েছে লিডিং ইউনিভার্সিটি ও সিলেট চেম্বার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী। বিচার বিভাগ, পুলিশ বিভাগ, এই দুটোতেও মিনিমাম ঐক্যমত্য থাকা উচিত, কনস্টিটিউশনাল মিনিমাম ঐক্যমত্য থাকা উচিত। তবে এটা এরা করতে পারবে না, কারণ নতুন পার্লামেন্ট এসে করবে। আমি এই কয়েকটা বিষয়ে মিনিমাম পয়েন্টে সব বিষয়ে একমত আমরা হতে পারবো না, কিন্তু কিছু বিষয়ে একমত হওয়া উচিত। অর্থনৈতিক সহ নানান উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনায় ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি উঠেছে। শনিবার রাজধানীতে এক নাগরিক সংলাপে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখলেও ফেনীতে বরাবরই বঞ্চিত করা হয়েছে। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় নাগরিক সংলাপ। শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধনের জন্য মরিল অ্যাক্টের আদলে এবং ফ্রান্সের আদলে, সিঙ্গাপুরের আদলে একটি অ্যাক্টের ঘোষণা দিন, যেটার মাধ্যমে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব সাধিত হবে। এমন মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটি হোক যেখানে দেশের বাইরে থেকেও অনেকে প্ল্যান করে টার্গেট করে পড়তে আসবে। এতে বক্তারা বলেন, 1922 সাল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 1 বছর পর স্থাপিত হয় ফেনীতে সরকারি কলেজ। এরপর 100 বছর পেরিয়ে গেলেও এ জেলায় উচ্চশিক্ষার বিস্তারে সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফেনীর তুলনায় কম গুরুত্বপূর্ণ অনেক জেলাতেও প্রাইভেট মেডিকেল কলেজও হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। বিশাল একটি এলাকার মাঝখানে আমরা ফেনীতে আসলে চিকিৎসা ব্যবস্থা আমরা কিছু হলে ঢাকার দিকে, না হলে আমরা চিটংয়ের দিকে চলে আসতে হয়।
একটা মেডিকেল চিকিৎসার জন্য হলো মেডিকেল কলেজটা খুবই ইম্পর্টেন্ট। ফেনীতে বিশ্ববিদ্যালয় হলে যে শুধু ফেনীর মানুষ, ফেনীর ছেলেরা পড়াশোনা করবে বা চাকরি করবে তা না, এটি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও সেনবাগ এবং কুমিল্লার 14 গ্রামের বেশিরভাগ মানুষ ফেনীমুখী। তাই এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। সারা জীবন শিক্ষার জন্য মানুষ আন্দোলন করেছে, কথা বলেছে, এখন শিক্ষার জন্য যারা সামনে এগিয়ে এসেছে তো তারা তো একটা ভালো কাজ করতেছে, আর তো কিছু তারা চাইছে না। শিক্ষার জন্য একটা ইউনিভার্সিটি, একটা মেডিকেল কলেজ চাইছে। কেবল শিক্ষার বিস্তার নয়, ফেনীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন হলে অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ড বেগবান হবে বলে মনে করেন বক্তারা। দাবি, শুধু দাবিটা আমাদেরকে আওয়াজটা জোর করে তুলতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। ক্রমেই জমে উঠছে বইমেলা। শনিবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। নানান বইয়ে ঠাসা মেলায় তরুণদের প্রকাশনাই বেশি। এর মান নিয়ে প্রশ্ন কিন্তু বহুদিনের। প্রকাশকরা বলছেন প্ল্যাটফর্মের অভাবেই নতুন লেখক তৈরি হচ্ছে না। আর বইপ্রেমীরা মনে করছেন কবিতা ছাড়া তরুণদের অন্য প্রকাশনাগুলো মানসম্পন্ন। মনিরুল ইসলামের রিপোর্ট। সৃজনশীল প্রকাশনা সংস্থা সময়ের সামনে তরুণদের ভিড়। অটোগ্রাফ দিচ্ছেন অভিনেতা ও লেখক ডাক্তার এজাজ আহমেদ, যিনি জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃজনযাত্রার সহযোগী। তবে হুমায়ুনহীন বইমেলা তাকে কাঁদায়। বাবা মা না থাকলে সন্তানের যে শূন্যতা, বইমেলা এসেছি হুমায়ুন স্যার নেই, ঠিক সেরকম শূন্যতা মনে হয়, কি যেন নেই, কি যেন নেই। শূন্যতার মাঝে থাকা, শূন্যতার মাঝে সেই শূন্যতা অনুভব করা। হুমায়ুন আহমেদের সময়কার বইমেলা ছিল অন্যরকম। সে সময় পছন্দের লেখকরা অটোগ্রাফ দিতেন আর সেটি নিয়ে সন্তুষ্ট চিত্তেই ফিরতেন পাঠকরা। কিন্তু এখনকার বইমেলায় এমন দৃশ্য বিরল। আশা করি আমরা বইটা তরুণদের কাছে বেশ বইটা হবে, বাস্তববাদী জীবনমুখী একটা লেখা। এখানে এটার পাশাপাশি আবার রোমান্টিক কিছু লেখা রয়েছে। ভালোটাও আছে, মন্দটাও আছে। সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি মন্দটাকে পরিহার করার জন্য, ভালোটাকে গ্রহণ করার জন্য। হবেই বা কেমন করে? হুমায়ুন আহমেদের পর ওইভাবে তৈরি হয়নি মানসম্মত লেখক। তবে পাঠকরা দোষ দিচ্ছেন প্রযুক্তির। কেউ আবার বলছেন লেখকদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। প্রতিটা জিনিসের সম্মান পেলে সেটা মানুষের আগ্রহ জন্মায়, ওইভাবে সম্মান পাচ্ছে না। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছে বেশি, যে ক্ষেত্রে বইগুলো পড়ছে না। যখন যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে লেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কিনছে এবং দেখছে, আমিও কয়েকটা স্টলে গিয়েছিলাম, তো ভালোই লেগেছে সব মিলিয়ে। তবে বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প আবারও চালুর তাগিদ দিলেন লেখকরা। সাহিত্য সত্তা বা লেখক সত্তার সাথে প্রতারণা করেন, যেটা আমি মনে করি আত্মপ্রতারণা। যে আমার তো সেন্সরশিপ আছে বা আমার তো একটা ভালো লাগা আছে, আমি তো ফার্স্ট একজন পাঠক, দেন আমি লেখক। তরুণরা লেখালেখির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে একটা ব্যাপক বিস্ফোরণ ঘটাইছে আর কি, বিপ্লব ঘটাইছে আর কি। আর প্রকাশকরা বলছেন লেখক তৈরিতে সামাজিক আন্দোলন দরকার। গবেষণা বাড়ানোর পাশাপাশি সরকারকেই এগিয়ে আসতে হবে। আমরা সাহিত্য সংস্কৃতির দিকে মনোযোগ না দিয়ে আমরা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছি। বাংলা একাডেমির কাজই হচ্ছে গবেষণা আর নতুন লেখক সৃষ্টি করা। তরুণদের ভিতরে পেশনের যে অভাবটা আছে এবং ভালো কিছু দেওয়ার যে চেষ্টাটা আছে, এই চেষ্টাটা বৃদ্ধি করতে হবে। কারণ গদবাদা লেখা দিয়ে আসলে কোনো তরুণকে বা কোনো লেখককে টিকে থাকা সম্ভব না। মান নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন, অন্তত ফেব্রুয়ারি জুড়েই মানুষ বই কিনছে। যা কিনছে তা সারা বছরের খোরাক বলেও মনে করেন প্রকাশকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার গত 16 বছর বাকশাল কায়েমের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। শনিবার মিরপুরে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আবারও যাতে দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এখনো খ্রিস্টান কমিউনিটিকে একটা অন্য দেশের, অন্য গ্রহের বাসিন্দা মনে করে, বা এখন পর্যন্ত জানে না যে তারা আসলে কোথা থেকে এসেছেন, তারা কি করেন। 17 বছর ধরে আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করে মামলা, হামলা, জুলুমের
প্রভাবের মাধ্যমে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। শনিবার দুপুর 2:30টার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ও জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর এম.এ. মোহিতের সমর্থকদের সাথে দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে বাকবিতণ্ডা সহ হাতাহাতির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং 2025 শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রস্তাবনা, সুযোগ সুবিধা এবং ক্যাম্পাস জীবনের মূল্যবান ধারণা প্রদান করা হয়, যা তাদের আসন্ন একাডেমিক যাত্রার প্রস্তুতির জন্য সহায়ক হবে। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের শিব নদীর ওপর নির্মিত সেতুটির বেশিরভাগ অংশই ভেঙে গেছে। বাকিটা মাঝ নদীতে দাঁড়িয়ে আছে প্রায় 19 বছর ধরে। এ কারণে বাঁশ ও কাঠ দিয়ে বানানো সেতু দিয়ে যাতায়াত করছে 10 গ্রামের মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সেচ সুবিধা নিশ্চিতে 1987-88 অর্থ বছরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নির্মাণ করা হয় মেঘনা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব ও বানেশ্বর শিব নদীর ওপর 2000 সালে সেতুটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটি দিয়ে 10 গ্রামের প্রায় 50,000 মানুষ যাতায়াত করত। কিন্তু সেতুর অধিকাংশ ভেঙে মাঝের অংশটা এভাবে দাঁড়িয়ে আছে 19 বছর ধরে। বর্তমানে সেতুটি দিয়ে কোনো যান চলাচল করে না, ফলে এলাকাবাসী সেতু নির্মাণের দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি 19 বছরেও। চলাচলের ক্ষেত্রে সুবিধার্থেই এলাকার লোকজন এভাবে একটা উদ্যোগ নিয়ে এই বৃষ্টি তৈরি করছে। তারা যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে আমাদের গ্রামের এই গ্রামের ওই পারের গ্রামের যাতায়াতের অনেক সুবিধা হয়। বাঁশ ও কাঠের তৈরি সেতুতে যেতে খুব ভয় লাগে জানিয়ে শিক্ষার্থীরা দাবি জানান যেন দ্রুত সেতুটি ভাঙা অংশ নির্মাণ করা হয়। ভয় হয় যদি আমরা ভেঙে পড়ে যাই, বৃষ্টির সময় ব্রিজ দিয়ে আসতে পারি না, এই ব্রিজ দ্রুত গতিতে পাকা হওয়া দরকার। স্থানীয় এই শিক্ষকের যাওয়া কোমলমতি শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের জন্য সরকার সেতুটি নির্মাণে দ্রুত পদক্ষেপ নিবে। এই ব্রিজটি অনেক দিন থেকেই সংস্কার হয় নাই। কিছু সংস্কারের কাজ অতি দ্রুত প্রয়োজন, কারণ আমাদের শিশুরা, ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়ার জন্য আসে। সেতুটির কারণে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ব্রিজ তো মূলত আসলে পানি উন্নয়ন বোর্ড কিংবা আমাদের এলজিইডি করে থাকে, তো নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আমি এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করব। যাতায়াতের জন্য সেতু ভাঙা অংশ দ্রুত নির্মাণ করে দেবে কর্তৃপক্ষ, এমন চাওয়া স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সেচ সুবিধা না পাওয়ায় চাঁদপুরে ব্যাহত হচ্ছে চাষাবাদ। বেশিরভাগ জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হলেও পানি সংকটে চারা রোপণ করতে পারছে না কৃষক। কৃষি অধিদপ্তর বলছে নির্ধারিত সময়ে চারা রোপণ না করা হলে ব্যাহত হবে ফসল উৎপাদন। মোহাম্মদ ফাহাদ ও রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। সেচ সুবিধা নিশ্চিতে 1987-88 অর্থ বছরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নির্মাণ করা হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প। একটি পৌরসভা ও 14টি ইউনিয়নের 13,602 হেক্টর জমি রয়েছে প্রকল্পের আওতায়। চলতি বছর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছেন কৃষকরা, কিন্তু পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। চারা রোপণের উপযুক্ত সময় পেরিয়ে যাচ্ছে, তাই অতিরিক্ত খরচে পানি সংগ্রহে শ্যালো মেশিন ব্যবহার করছেন অনেকে। এতেও কাটছে না তাদের পানি সংকট। ফসল আবাদে সময় নষ্ট ও অতিরিক্ত টাকা খরচ হয়, ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শ্যালো মেশিন পানি পাইতে করতে আছে যে অবদার পানি পাইতে সরকার তো পাইতে কথা হয়েছিল জানুয়ারি মাসে দেওয়ার কথা, জানুয়ারি মাস শেষ হয়ে গেল। মাঠের ভিতরে দরকারি জমি আছে, মানে বয়স
সারা 2.5 মাস হয়েছে, মানে সারা লাগাইতে পারি না। ক্যানেলগুলো এখনো সংস্কার হচ্ছে না, আমরা পানি পাচ্ছি না। প্রজেক্টে পানি আসার কথা আরো আগে আসে নাই, খালে পানি নেই, ডিপ দা আমরা সেলুদা পানি দেওয়া দান করি, এতে আমাদের কোনো ফর্ত হয় না। কৃষি অধিদপ্তর কর্তৃপক্ষ বলছেন, সঠিক সময়ে চারা রোপণ করতে না পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহ কৃষকের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কৃষক 505 হেক্টর বীজতলা তৈরি করে ফেলেছে। যদি সঠিক সময়ে সঠিক বয়সে চারা রোপণ করা না হয় তাহলে উৎপাদন এবং লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় কৃষক প্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের সাথে সমন্বয় করে পানি সরবরাহ করা হচ্ছে। উপজেলা প্রশাসন, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের 30টি পানি ব্যবস্থাপনা সমিতি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা পানি উদ্বোধন করেছি। মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,984 হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,146 টন। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মধ্য দিয়ে 2 দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসল দলটি। 70 আসনের দিল্লি বিধানসভার 85% ভোট গণনায় 48টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। সরকার গঠনের জন্য যে কোনো দলের প্রয়োজন 36 আসন। এই জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 ইসরায়েলি বন্দীকে মুক্তির বিনিময়ে 183 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এদিকে মালিতে অস্ত্রধারীদের হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে মার্কিন ত্রাণ সংস্থা USAIDর 2200 কর্মীকে বাধ্যতামূলক ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময়ের 5ম ধাপে 183 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এর আগে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত 21 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে 383 ফিলিস্তিনি। মালিতে অস্ত্রধারীদের হামলায় 50 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় গাও শহরে সরকারি বহর ও সামরিক নিরাপত্তা দলের উপর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স। ইসলামিক স্টেট এবং আল কায়েদার সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এদিকে মার্কিন ত্রাণ সংস্থা USAIDর 2200 কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত। শুক্রবার এই পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করেছিল 2টি ইউনিয়ন। পরে শুনানিতে বিচারক কার্ল নিকলস সীমিত সময়ের জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকরে এ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। অন্যদিকে রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে বাল্টিক অঞ্চলের 3 দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দৃঢ় সম্পর্ক নিশ্চিত করতে এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে শনিবার আঞ্চলিক অপারেটররা এ পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারের বিপিএলে টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা। বিশেষ করে দুর্বার রাজশাহী সবচেয়ে বেশি অর্থনৈতিক সমস্যায় পড়েছে। এই কারণে ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই সংকট নিরসনে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন থেকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সহ লজিস্টিক সাপোর্ট এবং বিপিএলে যোগ দেওয়া থেকে নির্বিঘ্নে ফিরে যাওয়ার পুরো প্রক্রিয়া বিসিবি দেখভাল করবে। শনিবার এক বিবৃতিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। মধ্যরাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা, অপরাধীদের কারাগারে পাঠাতে আলটিমেটাম। বিশ্বজুড়ে ইউনুস বিরোধী প্রচারণায় লিপ্ত ভারত, অভিযোগ প্রেস সচিবের। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন রিজভী। পুলিশ বাহিনী সংস্কারে 13 সুপারিশ সহ 6 কমিশনের প্রতিবেদন প্রকাশ। এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, জানালেন আইন উপদেষ্টা। এবং আগে গণহত্যার বিচার, পরে নির্বাচন বললেন জামায়াত আমির।
যে কোনো মূল্যে পতিত স্বৈরাচারকে রুখে দেওয়ার প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।